সুপ্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব ইসির সংলাপ এবং মানবাধিকার পরিস্থিতি প্রত্যাখ্যান করে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন এই রিপোর্টের ব্যাখ্যা চাইবে বাংলাদেশ। এসব বিষয় নিয়ে আজ আলোচনা করব। আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব, আছেন আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিন। স্বাগত জানাই আপনাদের দুইজনকেই। আমি জনাব হাবিবুর রহমান হাবিব আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজ ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সাথে নির্বাচন কমিশন সংলাপ করেছে, একটি বিষয়। আর আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, সেটি হচ্ছে 2021 সালে মানবাধিকার পরিস্থিতি, বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে রিপোর্ট প্রকাশ করেছে, সেই রিপোর্টের ব্যাপারে কোনো বিষয়ে দ্বিমত পোষণ করেছেন এবং ব্যাখ্যা দাবি করে গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের কাছে বক্তব্য দিয়েছেন। জানতে চাই আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এনটিভি সম্মানিত দর্শক শ্রোতা, দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক আমার অত্যন্ত প্রিয় জনাব আমিনুল ইসলামকে আমার শুভেচ্ছা। দর্শক শ্রোতাদেরকে রমজান মোবারক, ঈদের আগাম শুভেচ্ছা। আসলে আমি এই যে সিইসির সঙ্গে যে ইলেকট্রনিক্স মিডিয়ার সিনিয়র সাংবাদিক দেখা করেছেন, এটা নিয়ে একটু পরে আলোচনা করি। তাহলে এটা যদি পরে আসে তাহলে ওইটাতে আগে যাই। ওইটা আসছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেটা বলেছেন যে ব্যাখ্যা চাই, এটা ব্যাখ্যা। আমি একটা কথা আপনাকে বলি, মার্কিন যুক্তরাষ্ট্র বহু চিন্তা ভাবনা করে সরকারের কাছে বারবার ব্যাখ্যা চেয়ে যখন সরকার কোনো সদস্য দেয়নি, তখন তারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ এনে আপনার র্যাব প্রধান, পুলিশ প্রধান সহ 7 জনের উপরে স্যাংশন দিল। এখন সেই স্যাংশনের বিরুদ্ধে যখন সরকার কথা বলছে, দেখুন লবিস্ট নিয়োগ করলাম, শুনলাম যে লবিস্ট নিয়োগ করতেছে ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য। তারপর পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা গেলেন, কত কিছুতে হলো। হওয়ার পরে কিন্তু সর্বশেষ মার্কিন স্টেট ডিপার্টমেন্ট চুলচেরা বিশ্লেষণ করে অনেক বড় একটা তারা বিবৃতি দিয়েছে, একেবারে বিভিন্ন রিপোর্ট, হ্যাঁ, অনেক বড় একটা রিপোর্ট তারা দিয়েছে। আর সেই রিপোর্টকে সরকার চ্যালেঞ্জ করছে অথবা তাদের কাছে ব্যাখ্যা চাচ্ছে। না, চ্যালেঞ্জ করেনি সরকার, মানে সরকার ব্যাখ্যা যে বাংলাদেশ সম্পর্কে অসঙ্গতিপূর্ণ তথ্যের উৎসের দুর্বলতা এবং বাস্তবের সাথে মিল নেই। এই কারণে প্রতিমন্ত্রী বলেছেন, এইটা প্রতিমন্ত্রী এটা বলেছেন। কিন্তু এর আগেও আরো সরকারের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করেছে অন্যায় করেছে, এভাবে তারা দিতে পারে না, মানে ওটাকে একেবারে প্রত্যাখ্যান করেছে। এখন এটার ব্যাখ্যা চেয়েছে। এখন আমি একটা কথা বলি আপনাকে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এই বিবৃতিকে বা এই রিপোর্টকে চ্যালেঞ্জ আপনার বাংলাদেশ সরকার করতে পারে, মন্ত্রী করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই স্টেট ডিপার্টমেন্টের এই রিপোর্টকে যখন একজন প্রতিমন্ত্রী ব্যাখ্যা চায়, তখন এটা আমাদের দেশ জাতির জন্য আরো ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। না, তিনি অবশ্য ব্যাখ্যা চেয়েছেন, বলছেন যে উনি রাষ্ট্রদূতকে তলব করবেন এবং এই, হ্যাঁ, সেটাই তো বলছি যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আপনি বলছেন, আমার কথার মানে বুঝছেন, এটা মার্কিন যুক্তরাষ্ট্র এটা কোনোভাবেই এটাকে তারা ভালোভাবে নিবে না। আর এই সমস্ত মানে কি বলবো, এই যে বালক সুলভ যদি অসত্য তথ্য তারা কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র যেগুলি দিয়েছে সেইগুলি কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র কাছে ব্যাখ্যা চাইলে মার্কিন কিন্তু সরে আসবে না, সরে আসবেই তো না, বরঞ্চ এইগুলি করার কারণে আমরা চাই না এমন দুর্ঘটনা যদি ঘটে যায়, বাংলাদেশ দাবি কোথায় একজন মানুষ বা একটা সরকারের অবহেলা বা মানে নির্বুদ্ধিতার কারণে এবং তাদের অহমিকার কারণে একটা জাতি তো ধ্বংস হতে পারে না। এমনও তো হতে পারে, যেমন ধরেন গতকাল একটা ক্রসফায়ার হয়েছে, রাজুকে ক্রসফায়ার দিয়েছে সাংবাদিক হত্যা এতে। এটা তো ধরেন ক্রসফায়ার দেশে হয়নি, হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন এই দেশে একটাও ক্রসফায়ার হয়নি, একটাও গুম হয়নি। এ কথা কি সত্য? সত্য না। আমি আমার বাংলাদেশকে স্যাংশন দিক আমি চাই না,
বাংলাদেশের কোনো ব্যক্তি বা কোনো বোঝার স্যাংশন পাক তাও আমি চাই না, কিন্তু সরকার যে কাজগুলি করে এসেছে সেই কাজগুলি দায়ভারটা কে নেবে? না, কিন্তু সরকারের কথা তো ওইখানেই, যে সরকারের যে তথ্য রিপোর্টে উল্লেখ করেছে, মানে সরকারের কথা তো ওইখানে। আমি আসবো আবার আপনার কাছে, একটু শুনে আসি জনাব আমিনুল ইসলাম আমিন। আমরা দেখলাম যে স্টেট ডিপার্টমেন্টের যে ৭৪ পাতার এই রিপোর্টের মধ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিচার বিভাগ, রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি সরকারের অবস্থান, সব কিছু মিলে যে কথাটি বিরোধী দল এতদিন বলছিল, অলমোস্ট স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে কিন্তু হুবহু তাই বলা হচ্ছে। কি বলবেন আপনি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে এনটিভির সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আসলে আপনার কথায় কিন্তু উত্তর নিহিত আছে। আপনি বলছেন যে কথাগুলো বিরোধী দল বলছিল সেই কথাগুলি স্টেট ডিপার্টমেন্ট তার ৭৪ পৃষ্ঠা রিপোর্টে উল্লেখ করেছে। তাহলে এখন এটার সাথে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদের দলের মুখপাত্র তারা যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের সাথে মিলিয়ে দেখুন হুবহু একই। অর্থাৎ আমরা স্পষ্টত বলেছি যে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে বাংলাদেশের মানবাধিকার সম্পর্কিত বিষয়ে, সেটি একপেশে, সেখানে তথ্য উপাত্তের অনেক ঘাটতি আছে এবং সেগুলো তারা কাউন্টার চেক করেনি। অর্থাৎ বিরোধী দল যে রিপোর্টগুলো তাদেরকে দিয়েছে সেই রিপোর্টগুলো তারা দিয়েছে, তার মানে ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার যেটা একপেশে রিপোর্ট। কিন্তু আমি সবচেয়ে অবাক হলাম, হতাশ হলাম, হাবিব ভাইয়ের মতো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ যখন বলেন যে আমাদের সরকার তাদের কাছ থেকে এটা ব্যাখ্যা চাওয়াতে আমাদের দেশের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। হাবিব ভাই এত তাড়াতাড়ি ভুলে যাচ্ছেন, ওরা তো আমাদের দেশটাই চায় নাই ৭১। আমরা কি স্বাধীন হইনি? তার মানে এই নয় যে আমি আমেরিকার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করব। তার মানে এই নয় আমি আমেরিকার কাছে প্রভুত্ব হিসাবে নিজেকে সঁপে দিব। এটাতে আমার ফরেন পলিসি হওয়া উচিত। আমি তো কারো কাছে সঁপে দিতে পারি না। ওরা শক্তিশালী রাষ্ট্র, তাই বলে ওরা যা বলবে তাই আমি মেনে নিব। আমি যদি আরেকটু আগে ফেরত যাই, আমেরিকা কখন আমাদেরকে এই স্যাংশনটা দিল, অথবা আমেরিকা কখন এই রিপোর্টটা দিল? আমেরিকা কারা? তারা তো ওরাই না যারা কয়দিন আগে জর্জ ফ্লয়েডকে হত্যা করেছে। বাংলাদেশে একটা জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ড হয়েছে। আমেরিকা সেই দেশ না যেখানে, আমি বলছি, যেখানে ডোনাল্ড ট্রাম্প পরাজয়ের পরে সংসদীয় অধিবেশনে ঢুকে স্পিকারের সিটে বসে উল্লাস নৃত্য করা হয়েছে, মানুষ হত্যা করা হয়েছে। তার মানে এই নয় যে আমেরিকা সত্যের পক্ষে বলতে পারবে না, ঠিক আছে, কিন্তু আপনি প্রেক্ষাপটটা দেখুন। আইন ও সালিশ কেন্দ্র বরাবরই র্যাবের বিরুদ্ধে কথা বলে আসছে। তাদের যে তথ্য, সে তথ্যে র্যাব প্রতিষ্ঠার প্রথম 2 বছরে 744টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। তখন কিন্তু এই আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট নিশ্চুপ ছিল, কারণ তখন সেটা বিএনপি বানিয়েছিল এবং তারা তাদেরকে নানা প্রশিক্ষণ সহ অস্ত্র সহযোগিতাও দিয়েছিল। আর আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, র্যাব 2014 সালে ক্ষমতা থাকাকালীন সময় না, যখন আওয়ামী লীগের সাথেও র্যাব কাজ করেছে। আমি আসছি সে জায়গায়। আবার দেখুন, র্যাব যখন স্যাংশনটা কখন আসলো, আমি একটা দায়িত্ব নিয়ে বলছি। 2014 সালে নারায়ণগঞ্জের 7 মার্ডারের পরে টেকনাফের আকরাম ছাড়া র্যাবের হাতে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি। কারণ নারায়ণগঞ্জের 7 মার্ডারের খুনিদের প্রতি চরম দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করেছিল আওয়ামী লীগ সরকার, এবং সেখানে সে সরকারের একজন ক্ষমতাসীন মন্ত্রীর জামাতা ছিল এবং আরো 3 জন টোটাল আর্মির ঊর্ধ্বতন অফিসার ছিল। কিন্তু সেখানে বিচার করতে আওয়ামী লীগ কোনো দ্বিধান্বিত ছিল না। এই কঠিন পদক্ষেপের কারণে র্যাবের হাত থেকে সেটা কমে এসেছিল। তাহলে এরপরে কিন্তু র্যাব এখনও, আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট সেটা বলেছে যে আমাদের সন্ত্রাস দমনের ক্ষেত্রে র্যাব অনেক ভালো কাজ করছে। এরপরও হঠাৎ করে কেন এই স্যাংশন? তাহলে তো আপনি যেটা বলছেন যে বিরোধী দলের দাবির সাথে ওদের দাবি মিলিয়ে গেছে। কিন্তু যেসব বিষয়গুলো এই ৭৪ পাতার রিপোর্টে আছে, কিন্তু অনেকগুলো বিষয় আছে। একটা হলো আইন শৃঙ্খলা, একটা বিচার বিভাগ, তারপরে আছে মানে বিরোধী দলের প্রতি। আমি বিচার বিভাগের কথায় আপনাকে আসি। ধরেন আমি একটা উদাহরণ যদি দিই, যে আমি 15 আগস্টের ঘটনায় গেলাম না, যেখানে আইন করে বিচার বন্ধ করা হয়েছিল জাতির পিতা, সেই জায়গায়ও গেলাম না। আমি 2001 থেকে 2006 সাল জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার বিচারের রায়ের আপিল শুনানি বন্ধ করে দিয়েছিল বিএনপি সরকার, সেই জায়গায়ও গেলাম না। আমি যদি একদম সর্বশেষ একটা ছোট্ট ঘটনায় আসি, যে এই মগবাজারে দুজন রিক্সা চালক একজন মাতালের হাতে নিহত হয়েছিলেন, কোনো মামলাও হয়নি। এই সরকারের আমলে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে বলেই রাতের আঁধারে পুলিশ সব প্রণোদিত হয়ে সে খুনিকে ধরলো, এবং যখন জানতে পারলো যে সে খুনি একজন এমপির
মহিলা এমপির ছেলে, তারপরে কিন্তু সে এবং ক্ষমতাসীন দলের, তবু কিন্তু সেটা হ্যাপেনি, সে এখন যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে কারাগারে আছে। এগুলি প্রমাণ করে যে এই সরকার আইনের শাসন উপদেষ্টা কতটুকু দৃঢ়চেতা। শুধু তাই না, আপনি দেখুন আইনের শাসন আসছে বলেই, আইনের শাসন আসছে বলেই আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীকে এখনো প্রতিদিন আদালতের কাঠগড়ায় হাজিরা দিতে হচ্ছে। এটা কিন্তু বাংলাদেশে আপনি দেখুন গত 50 বছরের ইতিহাসে ক্ষমতাসীন দলের কোন এমপি মন্ত্রীকে নিয়মিত আদালতের কাঠগড়ায় হাজিরা দিতে হয়েছে এমন দৃষ্টান্ত আপনি পাবেন না। হাজিরা দিতে মানে এর আগে হয় নাই। বিএনপি যখন প্রথম ক্ষমতায় আসছে তখন আমাদের পিন্টু, এই যে পুরান ঢাকার মানে নাসিরউদ্দিন মানে পিন্টু ছাত্র দলের প্রেসিডেন্ট, সে এমপি ছিল, তাকে খালেদা জিয়া প্রথম এসেই তাকে গ্রেফতার করেছে। কি জন্য গ্রেফতার করা হয়েছিল? অভিযোগ ছিল তার বিরুদ্ধে চাঁদাবাজি, আর কোনো কিছু না। আমার বক্তব্যটা না। সুতরাং এই কোন সময় কখনো এরকম আওয়ামী লীগ শুধু তার দলের এমপি বা ক্ষমতাসীন দলের গ্রেফতার করছে, প্রমাণ হয় না যে আওয়ামী লীগ করলে কেউ পার পাচ্ছে না। তা আমি ওইটাই বলছি। আমি একটু বিরতি নিব। হ্যাঁ জি, প্লিজ শেষ করুন। আমার বক্তব্যটা হচ্ছে আমেরিকান এই রিপোর্টটা যদি আমাদের বাংলাদেশের আপনার সোশ্যাল সিকিউরিটির যে স্টেপস গুলো নেওয়া হচ্ছে সেগুলো যদি এখানে থাকতো তাহলে সেটা আরো অনেক অর্থবহ হতো। আর আমি খুব দৃঢ়ভাবে মনে করি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমার দেশকে নিয়ে পজিটিভ অথবা নেগেটিভ যেটা আপনি বলেন না কেন, সেটা কেন হয়েছে সেটা জানার অধিকার অবশ্যই একটি স্বাধীন রাষ্ট্র। জানা হয় আবিব, আমরা যে কথাটা বলছিলাম যে এই যে কথাটা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিভিন্ন সময় বলছে, যা বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দেন, বিচার চান, সালিশ দেন, এরকম কি কোনো ঘটনা ঘটে? কি প্রতিফলন মার্কিন এই স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট? আচ্ছা, আমরা যে আলোচনা করছি, যারা দর্শক দেখছেন তারা কি ভাববেন আমাদেরকে? মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট বিএনপি বলে দেবে, বিএনপির ক্ষেত্রে জেনে বিএনপির কাছ থেকে শুনিয়ে তারা রিপোর্ট করবে? তাদের এই দেশের লোক নেই? তাদের বিভিন্ন সংস্থা লোক কাজ করে না? বিএনপি যদি এই ৭৪ পাতার রিপোর্ট বিএনপি যদি লিখতো, খুব বেশি ২০-২৫ পাতা লিখতে পারতো। না, বিএনপি লিখছে আমি বলি না, আমি বলছি বিএনপির রিপোর্ট হলে ২০-২৫ পাতার হতে পারত। প্রভাব বিস্তার করেছে কিনা আমার কথাটা কি আপনি শোনার পরে আপনি বুঝবেন যে বিএনপি যদি এই ধরনের একটা রিপোর্ট তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্রের দিত বা দেওয়ার কোনো থাকতো, তাহলে ২০-২৫ পাতার বেশি পারতো না। কিন্তু তারা ৭৪ পাতা করেছে। তারা কত ডিটেলে গিয়েছে তারা। তার মানে তারা অনেক তাদের লোকজন দিয়ে সময় ক্ষেপণ করে জেনে বুঝেই একটার পর একটা ধারাবাহিকভাবে তারা দিয়েছে। অথবা এটা বিএনপির পক্ষ থেকে দেয়া হলো আর বলা হলো আর মার্কিন স্টেট ডিপার্টমেন্ট রিপোর্ট করে দিল, এগুলো অবান্তর কথা বলে, এগুলি শুনলে মানুষ ধর না। আর আমাকে যেটা বলা হলো যে আমি রাজনীতিবিদ, হ্যাঁ প্রাজ্ঞ রাজনীতিবিদ, আমি যে কথাটা বলছি, আমি বললামই তো যে বাংলাদেশ স্যাংশনে আসুক তাও চায় না, কোনো ব্যক্তি চায় তাও চায় না, কিন্তু কর্মকাণ্ডগুলি আমাদেরকে সঠিক করতে হবে। র্যাবকে ২ জনকে মারতে করেছে, কত মানুষকে র্যাব হত্যা করেছে, কত মানুষকে র্যাব গুম করেছে। এই সমস্ত কথা যদি আমরা বলতে চাই, মানুষ আমাদের কথা শুনে, আমরা তো রাজনীতি করি, রাজনীতিবিদরা যত খারাপই হোক তারপরে মানুষ বিশ্বাস করে, কাউকে না কেউ বিশ্বাস করে। তা আমরা বিশ্বাস হারা কেন হব? প্রথমত কথা। দ্বিতীয়ত কথা যে এই যে 4 মাস কিন্তু ক্রসফায়ার হয়নি, বিচারবিদ হত্যা কেন গতকাল কিন্তু হয়েছে, কেন হয়নি? কেন হয়নি? ওই 4 মাস হয়নি এই স্যাংশন দেওয়ার পর। এখন যখন সরকার ব্যাখ্যা চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে কোন কোন এর থেকে সোর্স থেকে পাওয়া বা কত তো অসত্য বলতে চাচ্ছে না, এটা আরেকটা কিন্তু প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, সে খারাপ, তাহলে ক্রসফায়ার বিচারবিদ হত্যাকাণ্ড এটা বলেছে, স্টেট ডিপার্টমেন্ট এটা বলেছে। এখন সরকারের কর্মকাণ্ডগুলি, এই যে নাসিরউদ্দিন আহমদ পিন্টু ছাত্র প্রেসিডেন্ট, সংসদ সদস্য, তাই গ্রেপ্তারকে টেন্ডার একটা ব্যাপার, চাঁদাবাজি না, টেন্ডার। আর এখন মানুষ খুনের সাথে তার তুলনা করতে হবে, মানুষ খুন করে তার তুলনা করতে হবে। আর এখন কত মানুষ, এই ধরেন 2টা নির্বাচন, এর আগের ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, এই ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, প্রায় 300-র উপরে মানুষ মারা গেছে। আওয়ামী লীগের কোন লোকটা জেলে আছে? আওয়ামী লীগ লোককে কেন আওয়ামী লীগ হত্যা করেছে? আওয়ামী লীগের লোককে কেন আওয়ামী লীগ হত্যা করেছে? আমার দক্ষিণ চট্টগ্রামে তাই যদি হতো, এইটুকুর উত্তর একটু শুনি না, আমি তাই যদি হতো তাহলে জেলখানা ভরে দেওয়ার কথা। 300 মানুষ হত্যা করা মানে কি? কত হাজার মানুষ জেলে যাওয়ার কথা। হত্যা ঠিক কি হয়েছে? সংঘর্ষে হত্যা তো একজনও কিন্তু হঠাৎ হতে পারে, 2-1 একবার দিব্যি করে বলবো না, যতগুলি মারা গেছে 2বারে আওয়ামী লীগ থেকে যিনি মনোনয়ন পেয়েছেন, নৌকা মার্কা প্রতীক, আওয়ামী লীগ সভানেত্রী স্বাক্ষরিত, সেই প্রতীক পাওয়ার পরে যিনি
মাঠে নির্বাচন করতে গিয়ে তিনি বা তার লোকজন দ্বারাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীরা সবগুলো, দুই একটা বাদে। তাহলে তার সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ না, মারা গেছে। 30 সেকেন্ডে বলি, এই 6ষ্ঠ ধাপে চট্টগ্রাম দক্ষিণে যে সমস্ত নির্বাচনী এলাকায় সংঘাত হয়েছে, মারা গিয়েছে 2 জন, সেখানে এখনো আওয়ামী লীগের চট্টগ্রামের কমপক্ষে 50 জনের বেশি নেতাকর্মী জেলখানায়। সুতরাং মামলা হচ্ছে না। এখন হাইব্রিড যদি এমন বলেন যে যেহেতু হত্যা মামলা হয়েছে তাদের সাথে সাথে মেরে ফেলো, তাহলে অবশ্যই সরকার সেখানে অন্যায় করতেছে। কিন্তু গ্রেপ্তার হয়ে বিচারটা উনি তো এতক্ষণ বললেন যে কেন তাকে হত্যা করা হবে, বিচারটা তো হবে। বিচার করার প্রক্রিয়াটা কি? প্রাথমিক স্টেজটা হচ্ছে কি আসামিকে গ্রেপ্তার করা হবে, তারপর তার বিরুদ্ধে সার্চ ফ্রেম হবে, তারপরে বিচার হবে। আমি আমাদের এটা সব জানি, কিন্তু ক্রস ফায়ার যে জিনিসটা হচ্ছে, যে প্রক্রিয়া হচ্ছে, ক্রস ফায়ার একটা আইনি একটা বিষয়, রাগ ঢাক রাখার কিছু নেই। ক্রস ফায়ারের বিরুদ্ধে আমরা যারা পলিটিশিয়ান, আমরা যখন মঞ্চে যাই তখন আমরা সবাই এটার বিপক্ষে কথা বলি। কিন্তু বাংলাদেশের বাস্তবতা কি? বাংলাদেশের সাধারণ মানুষ কি ভাববে বলুক, ওরা মনে করে যে আমাদের যে বিচারিক প্রক্রিয়া, যে লেংথি প্রসেস এখন, এবং যারা সন্ত্রাসী তাদের যে ক্রমাগত যে হুমকির কালচার, এতে মানুষ মনে করে যে এত ঝামেলা না কি একেবারে শেষ হয় ভালো। এই ধরনের একটা কালচার কিন্তু মানুষের মধ্যে বিশ্বাস বা একটা কি বলবো এটাকে, মানে এরকম একটা বিষয় ধারণা মানুষের মধ্যে গড়ে উঠছে, এটা বাস্তবতা। বাট তারপরেও সরকার তো চেষ্টা করছে। আমি তো বললাম আপনাকে, আমি তো র্যাবের কথা বললাম যে আপনি দেখেন 2014 নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডের পরে ওই টেকনাফের আকরাম ছাড়া আর কোনো হত্যাকাণ্ড হয়নি। কেন হয়নি? কারণ সরকার এই বিষয়ে জিরো টলারেন্স আছে, এবং এটাও আমাকে মানতে হবে যে আমি তো কত লোক মারা গেছে। আমি তো বললাম র্যাবের হাতে বহু মানুষ মারা গেছে, বহু মানুষ বললে তো হবে না। আমি জানি তো, বহু দায়িত্ব নিয়ে বলছি, এটা দায়িত্ব নিয়ে, আমি তো সব এই দায়িত্ব নিয়ে বললে তো মানুষ তো এটা ভালো হবে। আপনি আরেকদিন যখন টকশো আসবেন, অনেকজন মারা গেছে, মারা যাবে কেন? র্যাবের হাতে আমি স্পেসিফিক বললাম না, তার সব কি পুলিশ মেরেছে? আমি বললাম আকরামের পরে 2014, আকরামের পরের ব্যাপারটা আমি বলছি। 2014 পরে কি মারা, এই শুধু কালকে মারা গেল কারণ পুলিশ হাতে না, কালকে মারা গেল 4 মাস পরে পুলিশের হাতে। সবচেয়ে খারাপ জিনিস কোনটা? হত্যাকাণ্ডের শিকার হচ্ছে তো হচ্ছে, এই যে মিথ্যা যে একটা লিটারেচার দেওয়া হয় যে মাদক ব্যবসায়ীদেরকে আমরা গ্রেফতার করতে গিয়েছিলাম, সেটা বলতে পারেন যে আমাদেরকে এই কালচার থেকে বেরিয়ে গুলি করতেছিল। আমি যদি পরে গুলির ওখানে কি পাওয়া গেল, একটা পিস্তল, আমি যদি যখন নির্মম জায়গা দাঁড়িয়ে বিশ্লেষণ করি, তাহলে এই কালচারটা তো বিএনপি 2001 সালে চালু করছে। বাট আমি বলছি কি চালু করেছিল, আমরা সেখানে থাকবো না, আমরা বেরিয়ে আসতেছি। যেটা হাইবে বললো যে বিএনপি যদি কোনো, আমি তো সেটা খারাপ দৃষ্টান্ত স্থাপন করে, সেটা থাকবে কেন? বলছি যে আমি নির্মম জায়গায় দাঁড়িয়ে বলছি যে এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। চালু করছে তারা। এখন বিএনপি এজ অন টুডে কোথাও কি বলছে আমাদের এটা ভুল ছিল? আপনারা সেটা, আমরা তো 13 বছর হয়ে গেছে বেরিয়ে আসছেন। শুনেন ভাই, বেরিয়ে আসছি বলে তো আমি বললাম 2014 পরে আকরাম ছাড়া র্যাবের হাতে কোনো বিচার বৈধ হত্যাকাণ্ড হয়নি। আমি বলি যে বিএনপি র্যাব তৈরি করেছিল, তারপরে যখন র্যাব যখন কিছু কাজ করার পরে অনেক কাজ, ডেভিড থেকে শুরু করে নাতিবাবু থেকে অনেককে, যখন আপনার বরিশালের কমিশনার থেকে শুরু করে সেন্টুকে সহ, যখন র্যাব বেপরা হয়ে গেল, তখন আস্তে 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 বিএনপি টাইট দেওয়ার চেষ্টা করেছে। এরপর ক্ষমতায় আসছে আওয়ামী লীগ, দীর্ঘদিন আছে, 2 বছর মনোনয়ন পর, তখনও প্রচুর ক্রসফায়ার হয়েছে। এবং তারপর তো বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে র্যাবের বিলুপ্তি চেয়েছে। কারণ যখন একটা পোস্ট বানা একটা যে কোনো একটা কেউ যদি বেপরা হয়ে যায়, তখন তাকে কি করে? তাকে কন্ট্রোল করতে হবে। বিলুপ্তি চাইছে, কিন্তু বলছে কিনা যে আমাদের ভুল হলে যাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। বিলুপ্ত কখন চায়? ক্ষমার বিলুপ্ত কখন চায়? আমি একটা কাজ করলাম, সেই কাজটা যদি আমি আর না করি, তার মানে আমি কাজকে রিটার্ন করব। এরকম তো আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন তো 74 এর আইনের বিরুদ্ধে, তারপরে এখনো যখন ক্ষমতা থাকে, তখন আওয়ামী লীগ যখন ক্ষমতা, তখন তো ওটা ওরকমই থাকে। এখন কথা হলো যে বাংলাদেশে দীর্ঘ 13 বছর একটা না ক্ষমতা, 13 বছর বেশি, এই 13 বছরের ভিতরে দেশে এত অনিয়ম হয়েছে, এত দুর্নীতি, এত চুরি, লুটপাট, ভোটারবিহীন নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা অযথা সাজা দেওয়া, তারেক রহমান নামে একটা সাজা দেওয়া, তার কথা প্রচার করতে না দেওয়া, এই যে অন্যায়গুলি করে যাচ্ছে সরকার। আপনি আজকে বলেন তো বাংলাদেশে যেভাবে দুর্নীতি হচ্ছে, সেখানে বেগম খালেদা জিয়াকে আপনি কোন ভাই মার্কিন স্টুডেন্ট বলেছে তো যে বেগম খালেদা জিয়া 2 কোটি টাকার মাল, তারা বিশ্লেষণ করে বলেছে
যে এখানে সে টাকা কোনো আত্মসাৎ হয়নি, অথচ তাকে এত বড় একটা শাস্তি দেওয়া হলো। আমরা বললাম তার চিকিৎসার জন্য পাঠানো, সেটুকু কিন্তু পাঠালো না। এই যে তারেক রহমান নামে একটার পর একটা মামলা দিয়ে যাচ্ছে, আইসিটি আইনি মামলা দিয়ে তার সাজা দিয়ে যাচ্ছে। যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট যে বিবৃতিটা বা যে এটা যারা দিয়েছে, রিপোর্টটা যারা দিয়েছে, তারা তো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দিয়েছে। আমি তো প্রথমেই বলে নিচ্ছি যে বাংলাদেশের স্যাংশন আটক চায় না, কিন্তু বাংলাদেশ সরকারের অপকর্মগুলি হচ্ছে, এই অপকর্মগুলি আমি বলি যে এই কারণে এই বাংলাদেশ আরো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হলে দেশ জাতি কোনোদিনও কিন্তু এই সরকারকে কিন্তু ক্ষমা করবে না। একটু শুনে, একটু ছোট করে শুনে আমি বিরতি যাব। আপনাদের কি মনে হয় যে এটা এই যে ব্যাখ্যা চাইলেন, এতে কি মনোভাবের কোনো পরিবর্তন হবে কিনা? এক সেকেন্ড কথা হলো এই স্যাংশন প্রত্যাহারের কোনো সুযোগ আছে? আমেরিকা এটা বারবার আমাদের সাথে বলছে যে আমরা একযোগে বাংলাদেশের সাথে শান্তি স্থাপনে সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করছি এবং কাজ করে যাব, এটা অঙ্গীকার ব্যক্ত করেছে। আমাদের এই সুসম্পর্কের জায়গা থেকে আমাদের অবশ্যই রাইট আছে যে আপনারা কোন কোন তথ্য উপাত্তের ভিত্তিতে কথাগুলো বলছেন সেটা জানান, সেটা আমরা চাইবো। কিন্তু তার মানে এই নয় যে আমেরিকার সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কে কোনো অবনতি ঘটবে বলে আমি মনে করি না। কিন্তু আমি হাবিব ভাইয়ের যে কথাটা নিয়ে বলতে চাই যে উনি বিলুপ্ত চাইছেন, ভেরি গুড, কিন্তু ভাই এরকম তো আপনারা বলছেন গোলামের চুক্তি করেছে 25 বছর, আপনারা ক্ষমতায় থেকে সে চুক্তি বাতিল করেন নাই, বিশেষ ক্ষমতায়নের বিরুদ্ধে কথা বলেছেন, ক্ষমতায় গিয়ে সেটা বাতিল করেন নাই। এই জন্য আমি বলছি এই জায়গাগুলো বন্ধ করে আমাদের নির্মোহ বিশ্লেষণ করা উচিত। জনাব হাবিবুর রহমান হাবিব, আমি আপনার কাছে একটু জানতে চাই, আমরা শেষ পার্টে আছি। আজকে নির্বাচন কমিশন দেশের সিনিয়র সাংবাদিকদের সাথে আলোচনা করেছে এবং সেই আলোচনায় কিভাবে আগামীতে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু, সুন্দর নির্বাচন হয় সে বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। জানতে চাই আপনার কাছ থেকে, অনেক বিষয় উঠে এসছে, সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে যেটি হলো আস্থার বিষয়টি। সাংবাদিকরাও বলেছেন যে আস্থাটা ফিরিয়ে আনতে হবে। আপনি কি বলেন? কার উপর আস্থা ফিরিয়ে আনতে হবে? এই নির্বাচনের প্রতি। নির্বাচনের প্রতি আস্থা ফিরিয়ে আসবে কি হবে? দলীয় সরকার অধীনে নির্বাচন হবে, এমপি থাকবে, মন্ত্রী থাকবে, কি হবে? আমরা টেলিভিশনে এও দেখেছি এবং প্রচার করেছি যে একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক বলেছেন যে সিইসির প্রতি বলেছেন, নির্বাচন কমিশনের আহ্বান জানিয়েছেন যে বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার জন্য আপনাদেরকে ভূমিকা রাখতে হবে। অন্যদিকে অন্য সাংবাদিকরা আবার বলেছেন যে কেন বিএনপি যদি নির্বাচন না আসে তা মানে নির্বাচন কমিশনের কি দায় পড়েছে? এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই আস্থার জায়গাটা তৈরি করা, আস্থার জায়গাটা তৈরি কিভাবে করে? আজকে আমি নির্মমভাবে বলতে চাই, কেউ অসন্তুষ্ট হলে আমার কিচ্ছু আসে যায় না। আমাদের বাংলাদেশের এক শ্রেণীর সাংবাদিক, সম্মান রেখে বলতে চাই, সম্মান রেখে, অসম্মান করে আমি বলি না, আজকে আমি বলবো, আজকের কথা আমি বলবো যে এই যে বিএনপি না আসলে পারে সিইসির দায়িত্ব। আর আমার কথা হলো যার ক্ষমতা নেই তার কাছে সাংবাদিকরা কি বললো না বললো ওটা আমাদের জানার বিষয় না, তার তো কোনো ক্ষমতাই নেই। কার ক্ষমতা? সিইসি তো কোনো ক্ষমতা নেই, সিইসি তো কোনো ক্ষমতা নাই, এক পয়সা, ওর এক পয়সা ক্ষমতা নাই। ইলেকশন কন্ডাক্ট একেবারে এক পয়সা ক্ষমতা নাই, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে সরকার। আপনি দেখেন না নির্বাচনের পরে আপনার এসপি অফিসে প্রত্যেকটা থানায় থানায় ভুরি ভোজের আয়োজন করা হলো কিসের কারণে? ভোট কাটার জন্য। সিইসির কি করা আছে? আমি তো সিইসিকে জিজ্ঞাসা করি, আগে সিইসি আমাদের 2বার নির্বাচন করেছে গত টার্মে 18 সালে 20 সালে, আমি 100% ভোট কাজটাই কোথাও এভাবে 1-1 জিজ্ঞাসা করছে না, তাহলে আপনি কোনো জিজ্ঞাসা করলেন না একজন রিটার্নিং অফিসারকে, এই তোমার ওখানে 100% ভোট কাজ হলো, জিজ্ঞাসা করেন না কেন? একটা না, অনেকগুলি সেন্টার শূন্য ভোট পেয়েছে বিএনপি অনেক সেন্টারে, জিজ্ঞাসা করে নাই। আমি এজন্য মনে করি সিইসির কাছে কোন ইলেকট্রনিক্স মিডিয়া গেল, কোন সিনিয়র সাংবাদিক গেল, কি বললো না বললো, এগুলো জানার কোনো বিষয় না, আলোচনার বিষয় না। বিষয়টা হলো নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ সরকার অধীনে, সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, তাহলে নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। তাছাড়া আলোচনা করে লাভ নেই তো। কিন্তু একটা নির্বাচন কমিশন তো কোনো এক পয়সার মূল্য না, আমি নির্বাচনে 1 পয়সার মূল্য নাই, এই নির্বাচন কমিশন 1 পয়সার মূল্য নাই। আর তারপরে এই যে বর্তমান সিইসি, উনি প্রথম দিনে নিজের টেস্টটা নিজেই মারছে। কি মারছে? উনি বলছেন 50-60% নির্বাচন সুষ্ঠু হলেই ওটাকে একটা ভালো নির্বাচন বলা যায়। আহম্মক হিসাবে আমার এত বড় একটা পদের লোককে তো আমার ওই ভাষা ব্যবহার করা উচিত না। আমরা সাধারণ মানুষ হলে বলতাম, সাধারণ মানুষের ক্ষেত্রে বলতাম তাহলে আহম্মক, কিন্তু যদি এত বড় একটা প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানকে তো বলা যায় না। তারপর আমি বলবো না, আমি বলতেছি না, আমি সাধারণ মানুষ হলে বলতাম যে 99% যদি নির্বাচন সঠিক হয় তারপরেও সেই নির্বাচন ত্রুটি থেকে যাবে। এই কারণে 1 ভোট, 2 ভোট, 100 ভোট, 500 ভোটের ব্যবধানে অনেক এমপি হয়ে যায়।
আর সেখানে 50-60% ভোট কাস্ট হলে সুষ্ঠু হলে নির্বাচন সুষ্ঠু বলা যাবে, এ কোন আহম্মক বলবে বলেন তো? জি, আবার আসি। আমার মনে হয় আপনার কাছে আবার আরও জনাব আমিন, যেটি আজকের সংলাপে যেটি উঠে এসছে এই আমাদের সিনিয়র সাংবাদিকদের মাধ্যমে, যে মানে বলা হয়েছে জনগণের আস্থা ফিরিয়ে আনতে, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য আস্থা ফিরিয়ে আনতে হবে, এবং সিসি হাবিবুল আউয়ালও বলেছেন যে আসলে তিনিও একটি আস্থা ফিরিয়ে আনতে গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন, এবং সেই চেষ্টাই তারা করছেন। দেখুন, আমি শুরু থেকে এই নির্বাচন কমিশনের প্রতি আস্থাশীল। কারণ হচ্ছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন দাবি করছিল যে নির্বাচন কমিশন আইন করা দরকার, তখন আমরা বলেছিলাম যে আইন এত স্বল্প সময়ের মধ্যে সম্ভব নয়। তখন বিএনপি নেতৃবৃন্দ বললো যে চাইলে 1 ঘন্টায় আইন করা যায়। আবার সেই আইনটি আমরা করলাম, পার্লামেন্টে আসলো। সে পার্লামেন্টে বিএনপির পার্লামেন্ট মেম্বাররা সেই আইনের উপরে আলোচনা করলো, সংশোধনী দিল, কিছু সংশোধনী গ্রহণ করা হলো, তারপর বললো যে আইন আমি মানি না। সেটি আমি বলছি হ্যাঁ অতীত। এখন আমরা নির্বাচন কমিশন গঠন হয়েছে, আইনের মাধ্যমে একটা নির্বাচন কমিশন গঠন হওয়াতে আমি এই কমিশনের প্রতি আস্থাশীল। এবং এরপর আমি যেটা দেখলাম, নির্বাচন কমিশন গঠিত হবার পর থেকেই তারা একটি অর্থবহ নির্বাচন এবং পার্টিসিপেটরি ইলেকশন করার জন্য তারা নানা উদ্যোগ গ্রহণ করেছে এবং এখনও সে উদ্যোগগুলো গ্রহণ করে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে কি, নির্বাচন কমিশন তো কোনো বায়বীয় বিষয় না। নির্বাচন কমিশন এটা তো তার স্টেক হোল্ডারকে নিয়েই তাকে আগাইতে হবে। ও তো একা একা কিছু করতে পারবে না। তার স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো, এবং সেখানে বাংলাদেশের সংবিধানে কোথাও লেখা নেই যে কটি নির্বাচনে রাজনৈতিক দল অংশগ্রহণ করলে নির্বাচন গ্রহণযোগ্য হবে অথবা কতটুকু হবে না। বাংলাদেশের সংবিধানে এটাও লেখা নেই, অস্ট্রেলিয়ার মতো যে 100% মানুষকে ভোট দিতে হবে, এটাও লেখা নেই, বা সব রাজনৈতিক লেখা নেই। সুতরাং এখন ওদের কাজ হচ্ছে একটি অর্থবহ, ক্রেডিবল এবং পার্টিসিপেটরি ইলেকশন করা। সেটা করার জন্য তারা একটার পর একটা স্টেপস দিচ্ছে। তারা সুশীল সমাজদের সাথে বসছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বসছে, এখন আজকে প্রিন্ট মিডিয়া সিনিয়র সাংবাদিকদের সাথে বসলো, রাজনৈতিক দলগুলোর সাথে বসছে। এতে কিন্তু প্রমাণিত হয় যে ওরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এখন একটি রাজনৈতিক দল যদি মনে করে এগুলা কিছুই হবে না, আমি যা চাই তাই হবে, সরকার, উনি বলছেন বিএনপি আগাগোড়াই বলে এসছে যে নির্বাচনকালীন সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সেটাই বলছি, যে আমি বলছি কি যে নির্বাচন কমিশন চাইলেও অনেক সময় সুষ্ঠু নির্বাচন করতে পারে। আমরা নির্বাচনকালীন সরকার পরিবর্তন করতে হবে। আর সরকার সহ আমাদের বক্তব্য হচ্ছে কি, নির্বাচনকালীন সরকার পরিবর্তন হবে না, যেহেতু সংবিধানে নেই। আপনি বলতে পারেন সংবিধানে না থাকলে কি করা যাবে না? যাবে, যখন জনদাবি তৈরি হবে। বিএনপি যদি সেই জনদাবি তৈরি করতে পারে করবে, করতে না পারলে হবে না। আর যদি বিএনপি এটা আমি ঠিক কথা বলছি, ঠিক কথা বলছি। হ্যাঁ, যদি বিরোধী দল যদি সেই দাবি আদায় করার মতো পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে সংবিধান পরিবর্তন করা সম্ভব। মানুষের প্রয়োজন পরিবর্তন হতে পারে, মানুষের প্রয়োজন যতই থাক, যদি মানুষ সেই আন্দোলন গড়ে তুলতে না পারে তাহলে হবে না। বন্দুকের দলের কাছে যদি মানুষ হেরে যায় তাহলে তো হবে না। এখন প্রশ্ন হলো যে নির্বাচন কমিশনের তো কোনো এখতিয়ারই নেই এই সমস্ত লোকজনের সাথে বসে বসে ডেকে ডেকে সময় নষ্ট করা। যেমন রাষ্ট্রপতি, তার কোনো ক্ষমতা নেই, খামাখায় লোকজনকে ডেকে ডেকে চা খাওয়ালো, তাদের একটা কথাও তো শুনে নেই। আর নির্বাচন কমিশন আইন তো হয় না, এটা হয়তো সার্চ কমিটি গঠনের আইন হয়েছে। এটা জি, ঠিক আছে, ওই আলোচনা আমি এটা বলি, আমার এই যার কাছে যে গাছের নিচে গেলে ফল পাওয়া যাবে না, যে গাছের নিচে গেলে বৃষ্টিতে পাতা নাই, যা বৃষ্টির থেকে রক্ষা পাবে না, যে গাছের নিচে গেলে রোদ থেকে বাঁচা যাবে না, সে তার কাছে গিয়েই বা লাভ কি, তার আশ্রয় নিয়েই বা লাভ কি? নির্বাচন কমিশনের কোনো ক্ষমতাই নেই, ক্ষমতা হলো প্রশাসনের। বলছেন যে নির্বাচন কমিশন কোনো ক্ষমতা নাই। এর আগে নির্বাচন কমিশন ছাড়া কেউ দরকার কি আছে? আমাদের বাংলাদেশ তো নির্বাচন কমিশন আইন হয়নি, আপনার সার্চ কমিটি আইন হয়নি। এর আগে 4টা নির্বাচন হয়েছে না, 91 সাল, 96 সাল, 2001, ইভেন 2008ও কই কারো ভোট তো কেউ কেটে নিতে যায়নি। হ্যাঁ, 2008 নির্বাচনে একটা সূক্ষ্ম কারচুপি হয়েছে, সেটা হিসাবটা অন্য জিনিস। কি হয়েছে সেটা একদিন বেরোবে, কিন্তু তার ভোট কেন্দ্রে তা কেউ দখল করতে যায়নি। কোন প্রার্থীকে তো আহত করে হাসপাতালে পাঠায় নাই, কোন প্রার্থীর লোকজনকে তো সাধারণ গ্রেপ্তার করেনি। সেই জন্য বলছি এই নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নাই। আমি যখন নির্বাচনে অংশগ্রহণ করবো তখন দেখা যায় আমার এলাকার সব লোকজনকে মামলায় ধরে নিয়ে গেছে, কিছুই করতে পারবো না। আমি দেখেছি, আমি বলেছি এই জায়গাটায় আমার বলেছি তো, এই জায়গাটায় হচ্ছে আমার ডিফারের জায়গায়। সেটা হচ্ছে কি, আমি যেটা মনে করি, আমি যখন রাজনৈতিক দল, আমি যখন জনগণের শক্তিতে বিশ্বাস করি, আমি মনে করি
প্রশাসনের ক্ষমতা নেই, জনগণ যা বলে তাই হয়। যদি জনগণ সেভাবে আমি প্রভাবিত করতে পারি, আন্দোলিত করতে পারি, আলোড়িত করতে পারি, সেটাই একটি রাজনৈতিক দলের প্রধান শক্তি। বিএনপি যদি সেই জায়গায় যেতে পারে হবে, নাইলে এইবার আমি আমার ভাই আমিনকে শেষ কথা বলি যে গোপালগঞ্জে টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী, মুকসিদপুর নেতৃত্ব ছিলেন 2 সিটেই, আর এখানে 1 সিট রমনা, এটা ছেড়ে দিয়ে ওইটা ছেড়ে দিয়ে এখানে থাকলো। আমি বলি এই জন্য পরে সে উপনির্বাচন 2টা নেত্রী নিজে গোপালগঞ্জে ছিলেন, 2 সিটি তো জিতে গেল, নিয়ে গেল। প্রশাসন যদি কেড়ে নেয়, না পারে না, প্রশাসন সাময়িক ভাবে পারে, নিয়েছে তো, প্রশাসন হেরে যায়, হাত তুলে দেয়। ওখানে এটা পৃথিবীর মেজর জেনারেল ওখানে ষড়যন্ত্র হলো, এখানে কাজী আকাঙ্ক্ষা হারা যে কাজী ফিরোজ রশিদ হলো। আমি বললাম ওই 2টা সিটি তো আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার ওই আসন যখন নিয়ে যায় প্রশাসন, আমি তো আরো কি বলার সুযোগ আছে যে এখন এইবার যে আওয়ামী লীগকে কেমন পালাতে হবে তা তো আমি বুঝতেছি। আমার মনে হয় এমন অবস্থা সৃষ্টি হচ্ছে, আপনাদের জনাব হাবিবুর রহমান হাবিব, জনাব আমিনুল ইসলাম আমিন, আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।